প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নবম অধ্যায়ের আরও একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আমাদের রাজশাহী বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন। রেওয়ামিল থেকে যখনই আমরা অ্যান্সার করব, আমরা প্রথমেই সম্পূর্ণ প্রশ্নটা ভালোভাবে পড়ব। কোন কোন এন্ট্রিগুলো আমাদের রেওয়ামিলে আসবে, কোনগুলো আসবে না, এটা প্রথমে একটু আইডেন্টিফাই করে ফেলার চেষ্টা করব। এবং আরও একটা কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা ডেবিট ক্রেডিট একটু আমরা সাইডে হালকা করে লিখে রাখবো, যাতে টিচারের চোখে না পড়ে, এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমরা আমাদের কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মূলধন। মূলধন অবশ্যই আমাদের রেওয়ামিলে আসে এবং মূলধন সবসময় হয়ে যায় ক্রেডিট। তারপর আছে ক্রয়। ক্রয়ও আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং ক্রয়টাকে আমরা সাধারণত লিখে থাকি ডেবিট। বিক্রয়, এটা হয়ে যায় ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি মজুদ পণ্য 1 তারিখের। সাধারণত প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়, কিন্তু সমাপনী মজুদ পণ্য আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তার মানে আমাদের এটাও অন্তর্ভুক্ত হবে এবং এটা সাধারণত আমরা ডেবিট করে থাকি, কারণ এটাকে আমরা ব্যয় হিসেবে ধরে থাকি। তারপর দেখতে পাচ্ছি 6% বন্ধকি ঋণ। সো এটা যেহেতু ঋণের কথা বলা হয়েছে, এটা আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। প্রদেয় হিসাব, এটাও আমাদের জন্য এক ধরনের দায়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি মজুদ পণ্য 31 তারিখ, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, সো এটা আমাদের রেওয়ামিলের মধ্যে আসবে না। তারপর দেখতে পাচ্ছি বকেয়া ঋণের সুদ। বকেয়া যেহেতু বলা হয়েছে, এটা আমাদের জন্য একটা দায়, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। 10% ঋণপত্র, এটাও আমাদের জন্য একটা দায়, সো এটা হয়ে যাবে ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি নগদ তহবিল। এটার সাথে আর কোনো তারিখ উল্লেখ করা হয়নি, তাই এটা আমরা ধরে নিব আমাদের সমাপনী এবং এটা আমাদের জন্য এন্ট্রি হবে। এবং নগদ তহবিলের পরিমাণটা আমরা সাধারণত লিখে থাকি ডেবিট হিসেবে। তারপর লেখা আছে ব্যাংক জমা 31 তারিখ। সাধারণত যে কোনো সম্পদ, সেটা যদি সমাপনী সম্পদ হয়, সেটা আমরা সাধারণত রেওয়ামিলে অন্তর্ভুক্ত করি। তো এটাও কিন্তু আমাদের অন্তর্ভুক্ত হবে এবং এটা যেহেতু সম্পদ, তাই হয়ে যাবে ডেবিট। এরপর দেখতে পাচ্ছি আসবাবপত্র, এটাও আমাদের জন্য সম্পদ, তাই এটা হয়ে যাবে ডেবিট। তারপরে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট বলতে বোঝানো হয় আমাদের যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আছে সেটা। সো এটা আমাদের জন্য এক ধরনের দায়, এবং যেহেতু তারিখ বলা আছে 1 তারিখ, প্রারম্ভিক কোনো সম্পদ বা দায় আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তার মানে এটা আমাদের রেওয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এবং লাস্ট ওয়ান বকেয়া বেতন, এটা আমাদের জন্য যেহেতু দায়, সো এটা হয়ে যাবে ক্রেডিট। আমরা একদম শুরুতে সবগুলো দেখে নিলাম। এবার ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মুন্না স্টোরসের রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। দেখো, অলরেডি কিন্তু আমরা দুইটা আইডেন্টিফাই করে ফেলেছি। একটা হচ্ছে মজুদ পণ্য, যেটার পরিমাণ দেওয়া আছে 11,200 টাকা, এবং আরেকটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট 1 তারিখের লেনদেন, এটার পরিমাণ দেওয়া আছে 15,400। তার মানে টোটাল যোগ করে আমরা মোট পরিমাণ পাচ্ছি 26,600 টাকা। তো 26,600 টাকা আমাদের মোট অন্তর্ভুক্ত না হওয়া পরিমাণ। এবার খতে বলা হয়েছে মুন্না স্টোরসের একটি রেওয়ামিল প্রস্তুত করো। তো দেখো, অলরেডি কিন্তু আমরা রেওয়ামিলে কোনটা ক্রেডিট কোনটা ডেবিট হবে সেটা আইডেন্টিফাই করে ফেলেছি। এবার রেওয়ামিলের ছক করে আমরা সুন্দর মতো দেখে দেখে একটা একটা করে ডেবিট এবং ক্রেডিট ঘরে বসাবো। এমনভাবে বসাবো যাতে ভুল না হয় এবং সঠিকভাবে বসিয়ে আমরা আমাদের যোগফলটা নির্ণয় করব। তাহলে রেওয়ামিলের ছকটাতে আমরা একটু চলে যাই। আমাদের রেওয়ামিলের ছকে প্রথমে হয় ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা এবং 2টা টাকার ঘর। তাহলে দেখো, সিরিয়ালি আমরা প্রত্যেকটা বসিয়ে দিয়েছি এবং ডেবিট ক্রেডিট অনুসারে প্রত্যেকটা বসানোর পরে আমরা ফাইনালি আমাদের যোগফলটা দেখতে পাচ্ছি সমান সমান হয়েছে এবং টোটাল যোগফলটা আসছে 4,87,400 টাকা। এটা গেল আমাদের রেওয়ামিল। এবার চলে আসি গ নাম্বার প্রশ্ন। গতে বলা হয়েছে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটু দেখি দীর্ঘমেয়াদী দায় কি কি আছে। আমরা এখানে দীর্ঘমেয়াদী দায় একটা দেখতে পাচ্ছি, বন্ধকি ঋণ আছে 50,000 টাকা,
এবং আরেকটা দেখতে পাচ্ছি 10% ঋণপত্র বলা আছে 40,000 টাকা। তাহলে দেখো এই দুইটাই কিন্তু আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ। তাহলে দীর্ঘমেয়াদী দায় একটা আছে 50,000 আর একটা আছে 40,000, অর্থাৎ টোটাল দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ 90,000 টাকা। আমরা যদি একটু খেয়াল করি আমাদের দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ, বন্ধকি ঋণ এবং ঋণপত্র অর্থাৎ টোটাল পরিমাণ 90,000। এবার দেখো যেহেতু চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে, সো এখন আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে চলতি দায়গুলো কি কি আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রদেয় হিসাব আছে, প্রদেয় হিসাবের পরিমাণ 2,400 টাকা, এটা আমাদের জন্য একটা চলতি দায়। তারপর আছে বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ এটাও আমাদের জন্য একটা চলতি দায়। এরপর আছে বকেয়া বেতন, তো এখানে বকেয়া বেতনও কিন্তু আমাদের জন্য এক ধরনের চলতি দায়। তার মানে তিনটা চলতি দায় আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে প্রদেয় হিসাব আছে 2,400, তারপর বকেয়া ঋণের সুদ আছে 2,000 এবং বকেয়া বেতন আছে 3,000। তার মানে টোটাল যোগ করলে আমরা মোট চলতি দায়ের পরিমাণ পাচ্ছি 7,400 টাকা। এবার যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা পার্থক্য নির্ণয় করে দেখলাম, পার্থক্যর পরিমাণ দাঁড়াচ্ছে 82,600 টাকা। তাহলে দেখো প্রথমেই যদি আমরা আমাদের কোশ্চেনের মধ্যে একটু রাফ করে পুরো ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে ফেলতে পারি, পরবর্তীতে প্রত্যেকটা প্রশ্ন সলভ করা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তাই আমরা সবসময় রেওয়ামিল অ্যান্সার করার আগে একটু ডেবিট ক্রেডিটগুলো খুবই ছোট্ট সামান্য করে একটু লিখে রাখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে সেটা দেখে আমরা খুব সহজে বুঝে আমাদের রেওয়ামিলটা প্রস্তুত করতে পারি। আশা করছি পুরো রেওয়ামিলের এই প্রশ্নটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।